কি হলো? অবাক হলে? অবাক হওয়ারই কথা। এতদিন পর যে দেখা হলো। আনায়া নিজেকে সামলে নিল। আজও নিশানকে তার যোগ্য জবাব দেবে। পূর্বে মানুষটাকে ছাড় দিলেও এখন আর নীরব থাকবে না। হঠাৎ মাঝ রাস্তায় আবর্জনার সম্মুখীন হলে যে কেউই অবাক হবে, তেমন আমিও কিছুটা হয়েছিলাম অবাক। চিন্তা নেই, আমি নিজেকে সামলে নিতে জানি। নিশান কিছুটা নয় বরং অনেকটা অবাক হলো। পূর্বের আনায়ার সাথে এই আনায়ার মিল পাচ্ছে না। পূর্বে কিছু বললে মেয়েটা চুপচাপ মাথা নিচু করে থাকতো, পাল্টা কিছু বলতো না। সেই মেয়ের থেকে এমন জবাব পেয়ে নিশান অবাক হলো। বাহ, মুখে বুলি ফুটেছে দেখছি। এই বুলি কি অর্ণব শিকদারের থেকে শেখা নাকি? শিখলেই বা ক্ষতি কি? এত সুন্দর হ্যান্ডসাম একটা মানুষের থেকে কোনো কিছু শেখার সুযোগ কয়জনই বা পায়? নিশান কিছু না বলে আনায়ার দিকে তাকালো। নিশানকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আনায়ার রাগে শরীর জ্বলে যাচ্ছে। এভাবে অভদ্রদের মতো গাড়ি চালানোর মানেটা কি? রাস্তা কি আপনার বাবার, নাকি নেশা করে হুঁশ হারিয়ে গেছে আপনার? এতদিন পর দেখা, তাই ভাবলাম তোমাকে একটু চমকে দেই, তাই আর কি। আনায়া ফুঁসে উঠে বলল। গাড়ি সরান, কাজ আছে আমার, যেতে হবে আমায়। যদি না সরাই? ভালোই ভালোই বলছি, গাড়ি সরান, না হলে কিন্তু ভালো হবে না। নিশান কিছুটা এগিয়ে বলল। আমিও দেখতে চাই খারাপ কি হতে পারে। আনেয়া বাঁকা হাসলো। নিশানকে কিছু না বলে গাড়িতে যেয়ে বসলো। নিশান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আনেয়া কি করে সেটা দেখার জন্য। আনেয়া গাড়িটা কিছুটা ব্যাগ নিয়ে স্পিড বাড়িয়ে নিশানের গাড়ির পাশ দিয়ে গেল। এতে নিশানের গাড়ির লুকিং গ্লাস আর পাশের ডোরের গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল। আনেয়া পিছু ফিরে একবার দেখলও না, কোনো কিছুর পরোয়া না করে সোজা চলে গেল। পিছনে ফেলে রেখে গেল অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকা নিশানকে। নিশানের যেন আজ অবাক হওয়ার দিন। ও ভাবতেই পারেনি আনেয়া এভাবে ওর গাড়ি ওভারটেক করে চলে যাবে। নিজের গাড়ির এই হাল দেখে রাগান্বিত হয়ে গাড়ির বনেটের ওপর ঘুষি দিয়ে বলল। আমি তোমাকে ছাড়বো না মিস শেরিস আনায়া। অর্ণবকে পেয়ে তোমার পাখনা গজিয়েছে না, ওই পাখনা আমি খুব জলদি ছেটে দিব। আমি তোমার আর অর্ণবের জীবনে আবার ফিরছি। অর্ণবকে এবার আমি সব হারা করে দেব। ইটস মাই প্রমিস। আকাশে কালো মেঘের ঘনঘটা, আনায়ার মনেও বিষাদের ঘন ছায়া। আকাশের কালো মেঘ বৃষ্টিরূপে বর্ষিত হলেও আনায়া নামক রমণীর বিষাদেরা কখনো ঝরে পড়ে না। তাদের যে ঝরতে পানা আছে, কঠোর বিধিনিষেধ। আনায়া এই বিষাদ বিলাসের মাঝে এক পশলা বৃষ্টিরূপে হানা দিল অর্ণব নামক পুরুষটির ভাবনা। মানুষটা কাল রাতের পর আর কোনো খবর নিল না, না দিল ফোন আর না দেখা দিল সামনাসামনি। আনিয়া কি অর্ণবকে মিস করছে? মিস করা কি অস্বাভাবিক কিছু? যেই মানুষটা বিগত কয়েকদিন যাবৎ ওর সকল খবর রাখছে, ওকে সময় দিচ্ছে, হঠাৎ করে মানুষটার অভাব বোধ করা অস্বাভাবিক কিছু না। আনেয়া ফোন হাতে তুলে নিল অর্ণবকে ফোন করার উদ্দেশ্যে। নাম্বার ডায়াল করতে যেও করল না। ওর অস্বস্তি হচ্ছে। সকল ভাবনার অবসান ঘটিয়ে অর্ণবের নাম্বারে কল দিল। মুহূর্তে মেয়েলি মিষ্টি কণ্ঠে জানান দিল অপর পাশের ব্যক্তিটি ব্যস্ত আছে। আনেয়া হতাশ হয়ে ফোনটা পাশে রেখে দিল। মুহূর্তের ব্যবধানে পাশে রাখা ফোনটা বেজে উঠল। আনেয়া স্ক্রিনে তাকিয়ে দেখল অসভ্য লোক নামটা ভেসে উঠেছে। আনেয়ার মনে অভিমান জেগে উঠল। না, সে ফোন ধরবে না। কেন ধরবে? একটু আগে মানুষটা ব্যস্ততা দেখিয়েছে, এখন ও নিজেও ব্যস্ততা দেখাবে। ধরবে না ফোন। বাঁচতে বাঁচতে এক সময় কেটে গেল। এভাবে 3বার বাজার পর আনেয়ার মনে দয়া হলো। ফোন রিসিভ করে চুপচাপ কানে ধরে বসে রইল। অর্ণব কিছুক্ষণ নীরবে প্রিয়সীর নিঃশ্বাসের শব্দ শুনল। প্রেয়সীর অভিমান হয়েছে বুঝি? ব্যস্ত মানুষের কি সময় আছে কারো অভিমানের খোঁজ নেয়ার? যার পুরো সময় প্রেয়সীর জন্য বরাদ্দ করা, সে কিভাবে না জেনে থাকবে প্রেয়সীর অভিমান বার্তা? ব্যস্ততা তার না প্রেয়সীর? মোটেও না। ব্যস্ত না হলে প্রথমবারেই কল রিসিভ হতো, চতুর্থবারে নয়। আপনি আমাকে 4বার কখন ফোন দিলেন? আমার ফোনে তো 3টা কল এসেছে, তৃতীয়বারের বেলায় আমি রিসিভ করলাম। তার মানে? আনেয়া ভ্রু কুঁচকে বলল। তার মানে? আমাদের ভালোবাসার টান এত বেশি যে একই সময় দূর থেকেও আমরা একে অপরকে মিস করছি। ভালোবাসা? নেই বুঝি? আনেয়া বেখেয়ালে বলল। থাকার কথা ছিল কি? হতে কতক্ষণ?
আনেয়া কথা ঘোরাতে বলল, আপনার কাজ নেই? আপনাকে এমপি বানিয়েছে কে? হ্যাঁ, আপনি আবার ভোট চুরি টুরি করে এমপি হননি তো? তোমার মনের রাজা হওয়ার নির্বাচন হলে আমি ভোট চুরি করতেও রাজি আছি। অর্ণব আনায়ার সাথে কথা বলছে এমন সময় তাপস এসে বলল। ভাই, মিটিং এর সময় হয়ে গেছে। অর্ণবের মুখ থেকে সূচক শব্দ বের হলো, ধমকের সুরে বলল, তোদের জন্য কি এখন আমি শান্তি মতো ফোনেও কথা বলতে পারবো না? তাপস কিছু না বলে অসহায়ের মতো তাকিয়ে রইল। নিজে এই সময় মিটিং ডেকে এখন ওর মতো বেচারা একটা ছেলের উপর দোষ চাপাচ্ছে। নিজের হয়ে সাফাই গাইতে গেলে অর্ণব দেবে এক রাম ধমক, তাই চুপ করেই রইল। অর্ণব আনায়াকে বিদায় দিয়ে মিটিংয়ে গেল। আধারে নিমজ্জিত ঘরে রকিং চেয়ারে দুলছে এক যুবক। মস্তিষ্কে চলছে তার জঘন্য লীলা খেলা। পরিকল্পনায় আছে কারো বিনাশ ঘটানো। এক দফা পরিকল্পনা শেষে ঘর কাঁপিয়ে হেসে উঠল। কি জঘন্য সেই হাসি! হাসিতে রয়েছে প্রতিশোধের নেশা, কাউকে ধ্বংস করার বিশ্রী নিয়ত, কারো কাছ থেকে তার প্রিয় সকল কিছু ছিনিয়ে নেয়ার নেশা। যেই নেশায় বুঁদ হয়ে আছে সে। আদৌ কি সে তার পরিকল্পনায় সফল হবে, নাকি সব ভেস্তে দিয়ে পুনরায় জিতে যাবে প্রতিপক্ষ? কি হবে সেটা তো নিয়তির খেল। রাতের ঘুটঘুটে আধারে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আনায়া। মৃদু বাতাস বইছে, যা আনায়ার মনে প্রশান্তির ছোঁয়া দিচ্ছে। কারো হয়তো আনায়ার প্রশান্তি পছন্দ হলো না। ফোনে মেসেজের টোন বেজে উঠল। আনায়া ফোন হাতে নিয়ে দেখল। ওয়ার্নিং দিয়েছিলাম তোমায়, তবে শুনলে না। তাই অপেক্ষা করো নিজের কাছের মানুষের করুণ রূপ দেখার জন্য। আনায়ার বুঝতে দেরি হলো না বার্তাটা কে পাঠিয়েছে। আনায়া হতাশ। এই অতীত কি কখনো তার পিছু ছাড়বে না? সে যত চায় অতীত থেকে বেরিয়ে আসতে, অতীত ওকে ততটাই ঘিরে ধরে। সে তো চলে গিয়েছিল ওকে অপমান অবহেলা করে, তবে কেন আবার ফিরে আসতে চাইছে? আনায়া তো তার ক্ষতি করেনি, তবে সে নিজেই এসেছিল, আবার নিজের ইচ্ছেতেই চলে গিয়েছে। মাঝে দিয়ে গিয়েছে এক মুঠো বিষাদের স্মৃতি। কিন্তু বার্তার কাছের মানুষ বলতে কাকে বোঝানো হয়েছে? অর্ণবকে? আনেয়া ভেবে পেল না। ও হন্তদন্ত হয়ে যেই নাম্বার থেকে মেসেজ এসেছে সেই নাম্বারে কল দিল, কিন্তু ওকে হতাশ হতে হলো, নাম্বারটা বন্ধ। আনেয়া সময় নিয়ে নিজেকে সামলে নিল। আর যাই হোক, ও চায় না ওর জন্য কারো ক্ষতি হোক। আনেয়া ডুব দিল অতীতের পাতায়। অতীত সদ্য নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে আনেয়া। বাবা মা, দুই ভাই, বন্ধু বান্ধব, পড়াশোনা নিয়ে ব্যস্ত কিশোরী সে। বাবা মায়ের আহ্লাদ, ভাইদের ভালোবাসা, সব কিছু নিয়ে তার জীবন খুবই সুন্দরভাবে চলছিল। হঠাৎ আগমন ঘটল এক চিঠির মালিকের। সায়েন্সের ছাত্রী ছিল আনায়া। একদিন রাতের বেলা ম্যাথ করার জন্য উচ্চতর গণিত বই খুলতেই বেরিয়ে এলো একটা খাম। আনায়া খামটা হাতে নিয়ে কিছুক্ষণ উলট পালট করে দেখলো কারো নাম লেখা আছে কিনা, কিন্তু কোনো নাম বা ঠিকানা কিছুই পেল না। আনিয়া ভেবে পাচ্ছে না ওর বইয়ের মধ্যে খাম কোথা থেকে এলো। অনেক ভেবেও কিছু না পেয়ে আনিয়া খামটা টেবিলের ড্রয়ারে রেখে দিল। কাউকে যে খামের বিষয়ে বলবে সেরকম কাউকে খুঁজে পেল না। তখন চট করে মাথায় ওর বেস্ট ফ্রেন্ড অর্ষার নামটা এলো। পরের দিন স্কুলে যেয়ে আনিয়া সবার প্রথম অর্ষাকে চিঠির কথা বলল। অর্ষা কিছুক্ষণ ভেবে বলল, খামটা কোথায়, দেখা দেখি। আনিয়া ঠোঁট উল্টে বলল, খামটা তো এখন আমার কাছে নেই। তাহলে কোথায়? বাসায় রেখে এসেছি। কালকে মনে করে নিয়ে আসিস। ঠিক আছে। আনিয়া বাসায় এসে সাথে সাথে চিঠিটা স্কুল ব্যাগের ভিতর ঢুকিয়ে রাখল। পরের দিন টিফিনের সময় দুই বান্ধবী মাঠের এক কোণায় বসলো খামটা নিয়ে। অর্ষা কিছুক্ষণ খামটা দেখল, অতঃপর ছিঁড়তে নেবে এমন সময় আনিয়া আঁতকে উঠে বলল, কি করছিস? কার না কার চিঠি ছিঁড়ছিস কেন? আরে বুদ্ধু, দেখছিস না বাইরে তো কিছুই লেখা নেই, হয়তো ভিতরে কিছু লেখা থাকতে পারে। আনিয়া আর বাধা দিল না। অর্ষা খামটা ছিঁড়তেই খামের ভেতর থেকে বেরিয়ে এলো একখানা চিঠি। অর্ষা চিঠিটা না খুলে উল্টে পাল্টে দেখল কার নাম লেখা আছে কিনা, কিন্তু বরাবরের মতো হতাশ হতে হলো ওদের। অর্ষা চিঠিটা খুলল পড়ার জন্য। আনায়া অসহায় মুখে বলল, অন্যের চিঠি খোলাটা কি ঠিক হবে? অর্ষা ওকে ধমক দিয়ে বলল, দেখছিস না কারো নাম নেই, তাহলে অন্য চিঠি কিভাবে হবে? এমন তো হতে পারে এটা তোর চিঠি। আনায়া অবাক হয়ে বলল, আমার চিঠি কি করে হবে? আর কেই বা আমার চিঠি দিবে? অর্ষা দুষ্টু হেসে বলল, হতে পারে তোর কোনো আশিক।
আনেয়া ওর মাথায় চাটি মেরে বলল, আমি টেনশনে মরে যাচ্ছি আর তুই মজা নিচ্ছিস। তোমাকে কেউ এই বইয়ের ভাজে চিঠি দিবে আর আমি সত্যি বললেই দোষ? যত দোষ নন্দঘোষ। বক বক বাদ দিয়ে চিঠি পড়, দেখ না কি লেখা আছে। অর্ষা খুব মন দিয়ে চিঠিটা পড়া শুরু করল। এক যুবকের তার মায়াবতীকে নিয়ে লেখা অব্যক্ত কিছু অনুভূতি। মায়াবতীকে প্রথমবার দেখে তার যে অনুভূতি হয়েছে, মায়াবতীর চোখের মায়ায় পড়ে তার নোনা জলের অবস্থা, এরপর আরও প্রেমময় কিছু অনুভূতি যা সে এই চিঠিতে প্রকাশ করেছে। অর্ষা চিঠিটা পড়ছিল আর আনেয়া তার পাশে বসে মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। চিঠিটা পড়া শেষে অর্ষা আনায়ার দিকে তাকিয়ে প্রশ্ন করল, এই মায়াবতীটা কে রে? আমি কিভাবে বলবো, তুই যেখানে সেখানে তো আমিও। অর্ষা ভাবুক হয়ে বলল, আমার তো মনে হয় মায়াবতীটা অন্য কেউ না, তুই। পাগল হয়েছিস? কার না কার চিঠি। দেখা যাক কার চিঠি। সেদিনের চিঠির ঘটনার পর পেরিয়ে গেছে আরও 1 সপ্তাহ। এর মধ্যে আর কোনো চিঠি পায়নি আনেয়া, তাই ও ধরে নিয়েছে হয়তো চিঠিটা অন্য কারো ভুলে ওর বইয়ের ভেতর চলে এসেছে। কিন্তু ওর ধারণাকে ভুল প্রমাণ করে তার পরের দিন ওর কেমিস্ট্রি বইয়ের ভাঁজে একটা খাম পেল। আনেয়া ভাবতে বসলো, বইয়ের ভাঁজে চিঠি কিভাবে এলো? আজকে ক্লাসের পুরোটা সময় ওর কাছেই বই ছিল, তাহলে চিঠিটা আসলো কোথা থেকে? আনেয়া, অর্ষা আর মেহের এক ব্রেঞ্চে বসেছিল। কেমিস্ট্রি ক্লাসে মেহের বই না আনায় ওর সাথে বই শেয়ার করেছিল আনেয়া। এছাড়া আর কেউ বই ধরেছিল বলে মনে হচ্ছে না। আনেয়া চিঠিটা বইয়ের ভাঁজেই রেখে দিল, কাল স্কুলে গিয়ে অর্ষাকে দেখাবে তাই। পরের দিন যথারীতি 2 বান্ধবী চিঠি খুলল পড়ার জন্য। এই চিঠিতেও যুবকের তার মায়াবতীকে নিয়ে লেখা অনুভূতিতে ভরা। চিঠি পড়া শেষ করে অর্ষা সন্ধিহান দৃষ্টিতে আনায়ার দিকে তাকালো। কি হলো, এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? তোর মুখে মায়া খুঁজছি, যেই মায়ায় পড়ে এক যুবক নাজেহাল অবস্থা, সেই মায়া। পাগল হলি নাকি তুই? পাগল আমি না, তোমার এই চিঠি প্রেমিক হয়েছে বান্ধবী। তুই শিওর যে এটা আমারই চিঠি? অর্ষা আত্মবিশ্বাসের সাথে বলল, আজকে চিঠি পড়ার পর আমি গ্যারান্টি দিয়ে বলবো এই চিঠি তোর জন্য লেখা হয়েছে। যে দিয়েছে সে তোকেই দিয়েছে। কিন্তু এখন আমি কি করব? কি আর করার আছে, সে চিঠি দিবে আর তুই চিঠি পড়বি। বলে দুষ্ট হাসি দিল। আনেয়ার গা জ্বলে উঠল। ও ধূপ করে কিল বসিয়ে দিল অর্ষার পিঠে। অর্ষা পিঠ ডলতে ডলতে বলল, সত্যি কথার দাম নেই। তোকে এত বেশি সত্য বলতে কে বলেছে? হ্যাঁ, ক্লাসের সময় হয়ে যাওয়ায় দুজনে ক্লাসে চলে গেল। এভাবে চলতে লাগলো আনায়ার দিন। হঠাৎ হঠাৎ বইয়ের ভাঁজে চিঠি পাওয়া। আনায়া খুব মনোযোগ দিয়ে চিঠিগুলো পড়ত, চিঠির মাঝে ডুবে রইত। মানুষটার লেখা পড়লে মনে হয় মানুষটা তার অনেক কাছে, অনেক আপন। আনায়া দিনে কয়েকবার চিঠি পড়ত। আনায়া প্রতিনিয়ত মানুষটার লেখার প্রেমে পড়ে মানুষটার হাতে লেখা প্রতিটা শব্দ ওকে আকর্ষিত করত। প্রতিটা শব্দকে ঘিরে রয়েছে মুগ্ধতার মেলা। ধীরে ধীরে আনায়া চিঠির মায়ায় মানুষটার মায়ায় জড়িয়ে যাচ্ছে, যে মায়া ভয়ঙ্কর, ধ্বংস করে দিতে পারে ওর নিজের সত্তা। তবুও আনায়া বারে বার মানুষটার লেখার প্রেমে পড়ে, নিজেকে আটকাতে পারে না ধ্বংসের থেকে। ধীরে ধীরে অগ্রসর হচ্ছে ধ্বংসলীলার পানে। মাঝে হঠাৎ করে চিঠি পাওয়া বন্ধ হয়ে যায়। 15 দিন হয়ে গেছে, তবুও আনায়া কোনো চিঠি পেল না। ভাবলো হয়তো কোনো বইয়ের ভাঁজে রয়ে গেছে, খেয়াল হয়নি। আনায়া তৎক্ষণাৎ তন্ন তন্ন করে সকল বই খুঁজল, কিন্তু কিছুই পেল না। হতাশ হয়ে বিছানায় বসল। 7 দিনের মাঝেই যেখানে নতুন চিঠি আসে সেখানে 15 দিনও এলো না। বিষয়টা আনায়াকে ভাবাচ্ছে। আনায়ার কেমন পাগল পাগল অবস্থা। মানুষটাকে নিয়ে চিন্তা হচ্ছে, মানুষটা সুস্থ স্বাভাবিক আছে তো নাকি অসুস্থ। আনায়া কিছু ভেবে পাচ্ছে না। পরের দিন স্কুল গিয়ে অর্ষাকে সব বলল। অর্ষা ওকে সান্ত্বনা দিয়ে বলল, এতটা উতলা হোস না, আরো কিছুদিন অপেক্ষা কর, দেখ কোনো চিঠি আসে কিনা। আনিয়া চুপচাপ শুনল, কথার কোনো প্রতিউত্তর করল না। ওর মন ভালো নেই, মানুষটার কথা মনে পড়ছে বারে বার। আনিয়া চেষ্টা করলো তার ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলার, কিন্তু কথায় আছে না, আমরা যখন কোনো কিছু ভোলার চেষ্টা করি তখন সেই জিনিসটা আমাদের আরও বেশি করে মনে পড়ে। আনিয়ার অবস্থাও তেমন। আনিয়া কোনোভাবেই চিঠির চিন্তা মাথা থেকে বের করতে পারছে না। এভাবেই পার হলো 2 দিন। এই 2 দিন আনিয়ার খুবই খারাপ গেছে। সারাদিন মন খারাপ ছিল। দিনে কয়েকবার বই খাতা খুঁজত চিঠির আশায়,
কিন্তু বরাবরই ওকে নিরাশ হতে হতো। কিন্তু তবুও আনায়া আশা ছাড়েনি। রাতে মন খারাপ নিয়ে আনায়া পড়তে বসেছে। উচ্চতর গণিত বইয়ে ত্রিকোণমিতি অধ্যায় বের করল। সাথে সাথে ওর চোখ চকচক করে উঠল। একটা খাম রাখা আছে সেখানে। আনায়া দেরি না করে দ্রুত খামটা নিয়ে খুলল। অন্যদিন অর্ষাকে নিয়ে খুললেও আজকে যেন ওর তোর সইছে না। প্রিয় মায়াবতী, কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকারই তো কথা, কেননা আমি সারাদিন যা তোমার সুস্থতায় প্রার্থনা করি। তোমার সকল অসুখ দূর হয়ে যাক। এতদিন চিঠি দিনে বলে মিস করেছো আমায়? হয়তো করেছো, নয়তো না। তুমি আমায় মিস করলেও আমি তোমাকে ভালোবেসে যাব, আর না করলেও আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। আসলে এতদিন আমি খুব অসুস্থ ছিলাম, তাই তোমার কথা স্মরণ এলেও তোমাকে চিঠি দিতে পারিনি। এই জন্য সরি। চিঠি না দেয়া খুব রাগ করেছো বুঝি? তাহলে তোমার জন্য এই 2 লাইন। লক্ষ্মী সোনা রাগ করে না, একটু হাসো প্লিজ, একটু হাসো প্লিজ। তুমি হাসছো তাই না? এভাবেই সব সময় হাসি খুশি থাকবে। তোমার ঠোঁটের কোণে ওই মিষ্টি হাসি যেন সব সময় থাকে। তুমি কি জানো তোমাকে হাসলে কত সুন্দর লাগে? তোমার হাসিতে কারো বুকে প্রশান্তি বয়ে যায়, তার হৃদস্পন্দন মুহূর্তেই অস্বাভাবিক হয়ে যায়। জানবে কিভাবে? তোমায় তো কখনো বলাই হয়নি। কোনো একদিন তোমাকে সামনে বসিয়ে আমি তৃষ্ণার্ত নয়নে দেখিব তোমায়, রাখিব মন কুঠুরিতে বন্দি করে। হবে কি আমার মন কুঠুরিতে বন্দি? ইতি, তোমার গোপন প্রেমিক। আনায়া চিঠিটা কয়েকবার পড়ল। সত্যি ওর ঠোঁটের কোণে লেগে আছে মিষ্টি হাসি। আনায়া চিঠিটা কিছুক্ষণ বুকের মাঝে জড়িয়ে রাখল। চিঠি পাওয়ার খুশিতে কিছুক্ষণ লাফালাফি করল। ওর মনের আঙিনায় জমা সকল কালো মেঘ মুহূর্তেই কেটে গেছে। মনে বইছে খুশির দোলা। ওর তর সইছে না অর্ষাকে জানানোর জন্য। দৌড়ে বাবা মায়ের রুমে যেয়ে ওর আম্মুর ফোন থেকে অর্ষার নাম্বারে কল দিল। অর্ষা ফোন রিসিভ করতেই আনায়া ওকে কিছু বলতে না দিয়ে বলা শুরু করল। দোস্ত, আমি আজ অনেক খুশি, অনেক 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 খুশি। অর্ষা ভাবনায় পড়ে গেল। সারাদিন মনমরা হয়ে থাকা আনায়ার কি এমন হলো যে বেচারি এত খুশি? অর্ষা কৌতূহল ধরে না রেখে প্রশ্ন করেই ফেলল। হঠাৎ কি এমন হলো যে এত খুশি? সারাদিন তো মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছিলি। খুশির খবর আমাকেও বল, আমি একটু খুশি হই। পেয়েছি। হ্যাঁ, আমি অধীর আগ্রহে বসেছিলাম তার চিঠি। কি পেয়েছিস? অবশেষে তার চিঠি এলো। তোর সকল অপেক্ষার অবসান ঘটলো। আমি তোকে বলেছিলাম মন খারাপ না করে আরও কিছুদিন অপেক্ষা করতে। দেখলি অবশেষে এলো তো। কিন্তু এতদিন চিঠি না দেওয়ার কারণ কি? আনায়া মন খারাপ করে বলল। উনি এতদিন অসুস্থ ছিল, তাই চিঠি লিখতে পারেননি। উনি? কিশোরী আনায়া লজ্জায় রাঙা হয়ে গেল। অর্ষাকে কাল স্কুলে দেখা হবে বলে কল কেটে দিল। উনি শব্দটা বার কয়েক মনে মনে উচ্চারণ করল। অতঃপর নিজেই লজ্জায় রাঙা হয়ে গেল। গভীর রাত, নিখোঁজ কালো আধার কাটিয়ে ধরণীতে আলো ছড়িয়ে দিচ্ছে চাঁদ। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আনায়া। এতক্ষণ অতীত স্মরণে মগ্ন ছিল। হঠাৎ ধ্যান ভেঙে যেতেই নিজের অবস্থান খেয়াল হলো। রাত অনেক হয়েছে, তবে আনায়ার সেই খেয়াল নেই। হাত বাড়িয়ে পাশে থাকা ফোনটা নিয়ে সময় দেখল। 1:36 আনায়া আশেপাশে তাকিয়ে দেখল চাঁদের আলোয় আলোকিত ধরণী। তার জীবনেও যদি এক ফালি আলো নিয়ে কারো আগমন ঘটত, কাটিয়ে দিত সকল আধার, তবে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? সত্যি কি কেউ নেই যে আনার জীবনে আলো নিয়ে আসবে, তাকে এই অতীত নামক আধার থেকে মুক্তি দেবে? মনের কোণে উকি দিল আশিয়ান শিকদার অর্ণব নামটা। আয়ানার মাঝে মাঝে খুব ইচ্ছে করে মানুষটাকে আঁকড়ে ধরে অতীত ভুলে নতুন করে সব শুরু করতে। মানুষটার মুখে ভালোবাসার কথা শুনে তার প্রেমে পড়তে ইচ্ছে হয়। প্রেম প্রেম যে অভিশব্দ। আনায়া মাথা থেকে সকল ভাবনাকে বিদায় দিল। এখন ওর ঘুমানো উচিত। রাত অনেক হয়েছে। ভয়ানক স্বপ্ন দেখে লাফ দিয়ে উঠে বসলো আয়না। ওর গা বেয়ে ঘাম ঝরছে। ঘেমে নিয়ে একাকার অবস্থা ওর। আশেপাশে লক্ষ্য করে বোঝার চেষ্টা করলো ও কোথায় আছে। নিজেকে নিজের ঘরে দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পাশে টেবিলের ওপর রাখা গ্লাসে পানি নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল। এখন কিছুটা ভালো লাগছে। অনেকটা সময় নিয়ে নিজেকে সামলালো। এটা নিছক স্বপ্ন ছাড়া কিছু না, আর স্বপ্ন কখনো সত্যি হয় না। নিজেকে এই বুঝ দিয়ে আনিয়া ফ্রেশ হতে চলে গেল।
থাই গ্লাসের পাশে দাঁড়িয়ে আনিয়া বাহিরের পরিবেশ দেখছে। পাশে রাখা চায়ের কাপ অবহেলায় পড়ে রয়েছে। চাটা এতক্ষণে বোধহয় ঠান্ডা হয়ে গেছে। আনিয়ার সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। ওর মনটা আজ খুবই অশান্ত। কোনো কাজেই ওর মন বসে না। কিছুতেই স্বপ্নের কথা ভুলতে পারছে না। মন আনচান আনচান করছে। আচমকা কাল রাতে নিশানের পাঠানো মেসেজের কথা মনে পড়ল। নিশান ওর কাছের মানুষ বলতে অর্ণবকে বুঝিয়েছে। তার মানে নিশান কি অর্ণবের কোনো ক্ষতি করবে? করতেও পারে। ওই নিকৃষ্ট মানুষটার দ্বারা সবই সম্ভব। আনিয়া সময় ব্যয় না করে দ্রুত ডায়াল করলো অর্ণবের নাম্বারে। বাজতে বাজতে ফোন কেটে গেল। কেউ রিসিভ করছে না। আনিয়ার ভয় হতে শুরু করলো। নিশান অর্ণবের কিছু করেনি তো? আনিয়া পুনরায় অর্ণবের নাম্বারে ডায়াল করলো। এবারও বাজতে বাজতে কল কেটে গেল। আনায়ার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। কিছু হলো না তো? ও লাগাতার ফোন দেওয়া শুরু করলো অর্ণবের নাম্বারে। ষষ্ঠবারের বেলায় ফোন তুলল। অপর পাশ থেকে তাপস বলল, হ্যালো, কে বলছেন? আনায়া হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করল, আপনার স্যার কোথায়? সে কেমন আছে? তার কি কিছু হয়েছে? ফোন তুলছে না কেন? কি হলো? কথা কেন বলছে না? জবাব দিন। আনায়ার এত এত প্রশ্নে তাপস বেচারা ভ্যাবাচাকা খেয়ে গেছে। কোনো রকম নিজেকে সামলে বলল, ম্যাডাম, স্যার মিটিংয়ে আছেন। স্যার একদম সুস্থ আছে, তার কিছুই হয়নি। মিটিংয়ে থাকাকালীন ফোন সাইলেন্ট থাকে, তাই খেয়াল করিনি। আপনি আপনার স্যারকে ডাকেন, বলেন আমার তার সাথে কথা আছে। তাপস আনায়াকে লাইনে থাকতে বলে অর্ণবের কাছে গেল। অর্ণব পার্টি অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত। তাপস অর্ণবের কানের কাছে ফিস ফিস করে বলল, স্যার আপনার ফোন এসেছে, কথা বলুন। অর্ণব তাতে দাঁত চেপে বলল, তুমি জানো না আমি মিটিংয়ের সময় ফোন রিসিভ করি না? ইডিয়েট। কল কেটে ফোন সাইলেন্ট করে রেখে দাও। যার প্রয়োজন পড়বে সে পরে আবার কল করবে। স্যার একবার আমার কথাটা তো শুনুন। আর একটা কথা বললে তোমার চাকরি নট করে দেবো আমি। তাপস অসহায় মুখ করে বাহিরে বেরিয়ে এলো। আনায়াকে অর্ণবের বলা কথাগুলো বলতেই আনায়া রাগী কণ্ঠে বলল, আপনার স্যারের মিটিংয়ের গুল্লি মারি আমি। ওনাকেও বলুন আগে আমার ফোন রিসিভ করতে, না হলে আমি আপনার মাথা ফাটিয়ে ফেলবো একদম। তাপস বেচারা পড়েছে ফাঁসাদে। একজন বলছে চাকরি নট করে দেবে, আরেকজন বলছে মাথা ফাটিয়ে ফেলবে। তাপস করবে তো করবে কি? তাপস আবার অর্ণবের কাছে গেল। অর্ণবর দিকে রাগী চোখে তাকিয়ে আছে। তাপস সেটা তোয়াক্কা না করে বলল, স্যার ম্যাডাম ফোন দিয়েছে, আপনার সাথে এক্ষুনি কথা বলতে চাইছে। আমি তাকে বলেছি আপনি বিজি, আপনাকে ডিস্টার্ব করা যাবে না, কিন্তু ম্যাডাম বলেছে আপনাকে না বললে আমার মাথা ফাটিয়ে দেবে। অর্ণব চিবিয়ে চিবিয়ে বলল, তোমার মাথা ফাটানোই দরকার, ইডিয়েট। আগে বলবে তো যে তোমার ম্যাম ফোন দিয়েছে, তাহলে এত কিছু হতো না। অর্ণব এক্সকিউজ মি বলে মিটিং রুম থেকে বেরিয়ে নিজের কেবিনে গেল। ডায়াল করলো আনায়ার নাম্বারে। সাথে সাথে রিসিভ হলো। মনে হচ্ছে অপর পাশের ব্যক্তি ফোন হাতে নিয়ে বসেছিল তার অপেক্ষায়। অর্ণব কিছু বলবে তার আগে আনায়ার রাগী কণ্ঠে বলা শুরু করলো, কোথায় থাকেন সারাক্ষণ যে ফোন দিলে পাওয়া যায় না আপনাকে? পুরো মহাভারত অশুদ্ধ করেছিলেন আপনি। অর্ণব দুষ্টু হেসে জিজ্ঞেস করলো, হঠাৎ প্রেয়সীর এত উতলা হয়ে আমাকে খোঁজার কারণ কি? আনায়া অশান্ত স্বরে বলল, আমি আপনার সাথে দেখা করতে চাই, এক্ষুনি। এখনই? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। প্রেয়সীর জন্য অর্ণব শিকদার সব সময় ফ্রি থাকে। অতপর দুষ্টুমির ছলে বলল, প্রেয়সীর ডাক কখনো উপেক্ষা করতে নেই। বলা তো যায় না, প্রেয়সী কখনো খুশি হয়ে 2-4টা চুমো দিলেও দিতে পারে। আনায়া বিড়বিড় করে বলল, অসভ্য পুরুষ। আনায়া কল কেটে অর্ণবকে লোকেশনে মেসেজ করে দিল। নিজেকে ঠিকঠাক করে কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে একাই বেরিয়ে গেল। শুনশান রাস্তায় আনায়া গাড়ি থামিয়ে বসে অর্ণবের অপেক্ষা করছে। অর্ণবের গাড়ি আনায়ার গাড়ি থেকে কিছুটা দূরে দাঁড় করালো। অর্ণবের গাড়ি থামতে দেখে আনায়া গাড়ির ভেতর থেকে বের হলো। অর্ণব এগিয়ে এদিকে আসে। আনায়া একদিনে অর্ণবের দিকে তাকিয়ে আছে। সাদা পাঞ্জাবিতে অর্ণবকে আনায়ার নিকট অনেক স্নিগ্ধ লাগছে। আনায়ার কি হলো ও নিজেও জানে না। অর্ণব ওর সামনে এসে দাঁড়াতেই আনায়া ওকে জড়িয়ে ধরল। অর্ণব মুহূর্তের মাঝে ভড়কে গেল। কি থেকে কি হলো বুঝতে সময় লাগলো। নিজেকে সামনে যখন দেখলো আনায়া ওকে নিচ থেকে জড়িয়ে ধরেছে, এটা ওর বিশ্বাসই হচ্ছে না। ও ভেবে পেল না ওর কি করা উচিত। ও
ওকে আনায়াকে জড়িয়ে ধরবে। ভাবতে ভাবতেও নিজেও আয়ানাকে জড়িয়ে ধরল। আনায়া অর্ণব একে অপরকে জড়িয়ে ধরে রেখেছে। আনায়া আর অর্ণব যখন দুজনাতে মত্ত, তখনই বিস্ফোরণের শব্দ শোনা গেল। দাউ দাউ করে আগুন জ্বলছে অর্ণবের শখের গাড়িতে। অর্ণব নিশ্চল চোখে সেদিকেই তাকিয়ে আছে। ওর বুকে গুটিসুটি মেরে মুখ গুজে রয়েছে আনায়া। বিস্ফোরণের শব্দে অর্ণব আনায়াকে নিয়ে আনায়ার গাড়ির পাশে সরে আসলো। অর্ণব আনায়াকে নিচের থেকে সরাতে চাইল, কিন্তু দেখল মেয়েটা ওকে অনেক শক্ত করে আঁকড়ে ধরেছে। অর্ণব আনায়াকে নিয়েই আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করল কোথায় বিস্ফোরণ হয়েছে। তখনই নিজের চোখের সামনে শখের গাড়িটাকে দাউ দাউ করে জ্বলতে দেখল। আনায়া বিস্ফোরণের শব্দে আরও শক্ত করে আঁকড়ে ধরেছে অর্ণবকে। ও এখনও মুখ তুলে দেখেনি, এর মাঝে কোথা থেকে দৌড়ে এলো তাপস। এসে হন্তদন্ত হয়ে বলল, স্যার আপনারা ঠিক আছেন তো? কিছু হয়নি তো আপনাদের? তাপসকে সামনে দেখতেই অর্ণবের টনক নড়ল। ওর সাথে যে তাপসও এসেছিল সেটা ওর মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। অর্ণব নিজেকে সামনে বলল, আমরা ঠিক আছি। তুমি ঠিক আছো তো? তুমি না গাড়িতে ছিলে? আপনি নামার পর আমি গাড়িতে বসেছিলাম, হঠাৎ একটা কল এলো। গাড়িতে নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই আমি গাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে কথা বলছিলাম। হঠাৎ বিস্ফোরণের শব্দে তাকিয়ে দেখি গাড়িতে আগুন ধরে গেছে। সবাই সেফ আছে, এতে আলহামদুলিল্লাহ। গাড়ি একটা গেছে, আর একটা কেনা যাবে। অর্ণব তাপসকে বলল ফায়ার সার্ভিসকে ফোন দিতে, সাথে ওর দলের লোকদের ফোন দিতে। তাপস ওদের থেকে একটু দূরে যেতেই অর্ণব আনায়ার পানি চাইল। মেয়েটা এখনও একইভাবে ওর মুখে মিশে আছে। অর্ণব খেয়াল করলো আনায়া কাঁপছে। অর্ণব আনায়াকে ডাকলো, আনায়া, এই আনায়া, কি হয়েছে তোমার? এভাবে কাঁপছো কেন? ভয় পেয়েছো? কি হয়েছে আমাকে বলো। আনায়া কোনো উত্তর করল না। অর্ণব আনায়াকে নিজের থেকে সরাতে গেল। অর্ণব আনায়াকে নিজের থেকে সরিয়ে দাঁড় করাতে যাবে, তার আগেই আনায়া হেরে পড়ে যেতে নিল। অর্ণব সাথে সাথে ওকে ধরে ফেলল। অর্ণব লক্ষ্য করলো আনায়ার চোখ বন্ধ। অর্ণব আনায়াকে কোলে তুলে নিল, ওকে ওর গাড়িতে বসিয়ে পানি খোঁজা শুরু করলো। অর্ণব অনবরত পানির ঝাপটা দিয়ে যাচ্ছে আনায়ার মুখে, কিন্তু ওর চোখ খোলার লক্ষণ দেখা যাচ্ছে না। অর্ণব আনায়ার গালে হাত দিয়ে ডাকছে, আনায়া, এক মেয়ে, চোখ খুলো। চোখ খুলছো না কেন? আনায়ার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। অর্ণব তাপসকে বলল এদিকটা দেখতে। ও আনায়াকে নিয়ে যাচ্ছে। অর্ণব আনায়াকে ঠিকভাবে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসল। আনায়ার মাথাটা নিজের কাঁধে রেখে দিল খুব সাবধানতার সহিত। অর্ণব ওর পার্সোনাল ডক্টরকে কল করে আনায়াদের বাড়িতে আসতে বলল। আনায়ার মা আশালতা বেগম ও নীলিমা অর্ণবের কোলে আনায়াকে দেখে ছুটে আসলেন। অর্ণব আনায়াকে নিয়ে সোফায় শুয়ে দিল। আশালতা বেগম আনায়াকে এরকম অবচেতন অবস্থায় দেখে অর্ণবকে প্রশ্ন করল, অর্ণব বাবা, কি হয়েছে আয়নার? ওকে তুমি ওভাবে কোলে করে নিয়ে এলে? ওর না সকালে অফিসে গেল? তোমার সাথে ওর কোথায় দেখা হয়েছে? আর ওর অবস্থাই বা এমন কেন? আন্টিও অজ্ঞান হয়ে গেছে। আমি ডক্টরকে ফোন দিয়েছি, উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। নীলিমা অর্ণবকে উদ্দেশ্য করে বলল, অর্ণব, তুমি ওকে নিয়ে ওপরে ওর রুমে গিয়ে শুয়ে দাও, বাকি কথা পরেও শোনা যাবে। অর্ণব আনায়াকে কোলে তুলে ওপরে ওঠা শুরু করলো। আশালতা বেগম আর নীলিমাও ওদের পিছু পিছু গেল। অর্ণব খুব সাবধানে আনায়াকে বিছানায় শুইয়ে দিল। এর মাঝে ডক্টর চলে এলো। ডক্টর আনায়াকে চেক করছে। অর্ণব চিন্তিত হয়ে পায়চারি করছে। ডক্টরের চেক আপ শেষ হতেই অর্ণব জিজ্ঞেস করল, ডক্টর আঙ্কেল, ওর সিরিয়াস কিছু হয়েছে? হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? কোনো সমস্যা? রিল্যাক্স অর্ণব, এটা চিন্তিত হওয়ার কিছু নেই। ও হয়তো কোনো কিছু দেখে অনেক বেশি ভয় পেয়েছে, তাই অজ্ঞান হয়ে গেছে। আমি স্যালাইন দিয়ে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরে আসবে। ডক্টর আনায়াকে স্লাইন লাগিয়ে দিয়ে চলে গেল। অর্ণব এক পলক চাইল আনায়ার মুখের দিকে। অতঃপর নীলিমা আর আশালতা বেগমকে ওর খেয়াল রাখতে বলে চলে গেল। আশালতা বেগম জিজ্ঞেস করেছিল আনায়ার কি হয়েছে, সুস্থ মেয়েটা কিভাবে অজ্ঞান হয়ে গেল। অর্ণব ওনাকে বুঝিয়ে বলল ওর কাজ আছে, বাকি কথা ও আবিরকে বলে দেবে, ওর কাছ থেকে জেনে নিতে। অর্ণব আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে এলো আনায়াদের বাড়ি থেকে।
আনায়াদের বাড়ির সামনে আগে থেকেই ওর জন্য গাড়ি রাখা ছিল। ও তাপসকে বলে দিয়েছিল ওর জন্য গাড়ি পাঠাতে। অর্ণব গাড়িতে বসে কল করলো কাউকে।